এর কোনোরকম কোনো হদিস খুঁজে বার করতে পারছে না। এক পর্যায়ে পাগল প্রায় অনির্বাণ। হ্যাঁ, বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ গোটা রাত খুঁজে বেড়ানো সত্ত্বেও রায়ের কোনোরকম কোনো হদিস না বের করতে পেরে এক পর্যায়ে হার মেনে নেয়। ঠিক তখনই স্রোতকে ফোন করার পর অনির্বাণ বলতে থাকে যে, "স্রোত, তোমাদের বাড়িতে কি তোমার দিদি এসেছে?" তখন এটা শোনা মাত্র স্রোত বলতে থাকে, "না, এখন অবধি তো দিদি আসেনি। আর দিদি তো কোনোদিনও এরকম করে অবুঝের মতন কাজ করে না, বাচ্চাদের মতন। ও সবথেকে বেশি দায়িত্বশীল ব্যক্তি আমাদের বাড়িতে। আর ওই যদি এরকম কাজ করে সেটা আমরা কী করে এক্সপেক্ট করব? আমাদের গোটা বাড়িতে সবাই মিলে আমরা অনেক তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোনো মতে ওর কোনো খবর বের করতে পারছি না। এদিকে ওর ফোনটাও অফ করে রেখেছে। ও কোনোদিন এরকম করে না। ও যত দূরেই যাক না কেন, যত ইমার্জেন্সি হোক না কেন, ও একবার হলেও বাড়িতে ফোন করে আমাদেরকে জানিয়ে দেয়, যাতে আমরা কোনোরকম কোনো টেনশন না করি। কিন্তু তা সত্ত্বেও এবারে ও এই বাচ্চাদের মতন কাজটা কেন করলো কিছুই বুঝতে পারছি না। ওর যদি আমাদের উপরে অভিমানও হয়ে থাকে, তার জন্য যদি ও আমাদের থেকে দূরে গিয়ে কোথাও বসে থাকে, তারপরও তো ও আমাদেরকে একবারও হলেও ফোন করে জানানোর চেষ্টা করতে হয় আমাকে, নয়তোবা বৌমনিকে। কিন্তু এখানে কারো কাছেই আমাদেরকে এখনও কোনো কিছু রকম কোনো ফোন আসেনি। তখন এটা বলা মাত্র অনির্বাণ বলে, "আচ্ছা, তোমাদের কাছে কোনো মুক্তিপণ চেয়ে কোনো ফোন এসেছে?" তখন এটা বলা মাত্র স্রোত বলতে থাকে, "না, মুক্তিপণের কথাটা কোথা থেকে আসলো? আমার দিদিভাই কি কোনো মতে কিডন্যাপ বলে মনে হচ্ছে আপনার কাছে?" তখন অনির্বাণ বলতে থাকে যে, "এখন আমার কাছে আস্তে আস্তে তো সেটাই মনে হচ্ছে যে কেউ হয়তো বা ইচ্ছাকৃতভাবে ওকে কিডন্যাপ করেছে। অপহরণ করার কারণেই ওর থেকে মুক্তিপণ চেয়ে তারপরে হয়তো বা ওকে রিলিজ করবে।" তখন এটা শোনা মাত্র স্রোত বলতে থাকে যে, "এইসব কথা বলবেন না প্লিজ, আমার অনেক ভয় করছে। আচ্ছা, এখন অবধি তো অবশ্যই তাহলে অপহরণকারীদের থেকে ফোন আসার কথা, কিন্তু এখনও পর্যন্ত যখন আসেনি, আমার মনে হয় না দিদিভাই কোনো মতে কিডন্যাপ হয়েছে।" কিন্তু অনির্বাণ বলতে থাকে যে, "না, আমার মন কুউকাইছে। যে করেই হোক না কেন, আমার মনে হচ্ছে যে রায়ের বড়সড় কোনো বিপদ হয়েছে। ও হয়তোবা সেই বিপদের হাত থেকে কোনো মতেই বেঁচে ফিরতে পারছে না। নয়তোবা ও যে মেয়ে, ও যদি লড়াই করে বিপদের হাত থেকে উদ্ধার হতে পারতো, তাহলে হয়তো ততক্ষণে বাড়িতে একটা হলেও কল করতো ওর কাছে, হয়তোবা ফোনটা নিয়ে, বা হয়তোবা ও অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছে। আর আমার বেশ আশঙ্কা হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে ওর ক্ষতি করার চেষ্টা করেছে। আচ্ছা স্রোত, তুমি আমাকে বলতে পারো যে এমন কেউ আছে যে কিনা ওর ক্ষতি করতে চায়?" তখন স্রোত মনে মনে ভাবতে থাকে যে দিদিভাইয়ের যদি সবথেকে বড় শত্রু বলে কেউ থেকে থাকে, সেটা তো হলো ওকে দিদিভাই। কারণ নীলু দিদিভাই যেভাবে ওকে নিজের শত্রু বলে মনে করে, তাতে তো একমাত্র এটাই মনে হচ্ছে যে হয়তোবা নীলু দিদিভাই কিছু করেছে। ওদিকে নীলুর বৌদি বলতে থাকে যে, "যে করেই হোক না কেন, আমার মনে হয় না যে নীলু এতটা নিচে নেমে যাবে। আবার ও তোমার বোনকে দিয়ে তো কোনো মতে বিশ্বাসও নেই। ও যদি রায়ের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এই জঘন্য কাজটাও করে ফেলে, এর বেলায় কি আমরা বলবো কি করে বলো তো?" তখন এটা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, "নীলু তার মানে তো তোমার মেজো বোন, তাই না? তোমার মেজো বোনের উপর সন্দেহ হচ্ছে? তাহলে আমি একবার পুলিশ স্টেশনে গিয়ে তোমার মেজো বোনের নামে অভিযোগ করব?" তখন স্রোত বলতে থাকে, "না, না, এসব করবেন না প্লিজ, থানা পুলিশ করবেন না। আমরা দেখি না আরেকটু।" তখন অনির্বাণ বলতে থাকে যে, "না, আমি আর সহ্য করতে পারছি না। যে করেই হোক না কেন, রায়কে খোঁজার জন্য আমাদের অবশ্যই পুলিশের সহযোগিতা নিতে হবে, নয়তোবা অনেকটা দেরি হয়ে যাবে। এমন না হোক যে ওরা রায়ের কোনো রকম কোনো ক্ষতি করে দেক, আর ততক্ষণ অবধি আমরা হাত গড়িয়ে বসেই থাকি।" তখন ওদিকে পুলিশের কাছে যাওয়া মাত্রই পুলিশ এসে ফেলে আর বলতে থাকে যে, "এটা নিয়ে আবার অভিযোগ করার কী আছে? যেমন গিয়েছে তেমনি ঠিক সময়ে চলে আসবে। দেখুন হয়তোবা কোনো আশিক ফাশিককে নিয়ে গিয়েছে, তার জন্য এখন আর ফোন ধরছে না।" তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।